প্রিয় দর্শক, আপনাদের স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার। টেলিভিশনের পর্দার পাশাপাশি বৈশাখী টিভির ফেসবুক পেজ এবং ইউটিউবেও অনুষ্ঠানটি দেখবার আয়োজন রয়েছে। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সে শিরোনামটি হচ্ছে দুর্নীতির গভীরতা ও দমনের চ্যালেঞ্জ। দুজন অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কথা বলবার জন্য। তাদের সঙ্গে পরিচয়ের পর্বটি সেরে নিচ্ছি। আমার ডানে প্রথমেই আছেন বিএনপি সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন ভূঁইয়া। এরপরে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এবিএম শহীদুল ইসলাম। আপনাদের দুজনকে স্বাগত এই অনুষ্ঠানে। ধন্যবাদ। আজকের দুই অতিথির সঙ্গে আমাদের নির্ধারিত বিষয়টি নিয়ে কথা হবে, তবে তার আগে যথারীতি এক নজর দেখে নেব বৈশাখী সংবাদের শিরোনাম। কড়া নিরাপত্তায় চলছে ঢাকা মেডিকেলের চিকিৎসার কাজ। বহির্বিভাগ খুলবে আগামীকাল। হামলায় জড়িত সন্দেহে একজন গ্রেপ্তার। পদত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন। জামিনে মুক্ত সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। শেখ হাসিনার বিরুদ্ধে আরও মামলা। সরকার পরিবর্তনে আস্থা ফেরায় বৈধ পথে প্রবাসী আয় বেড়েছে বলেছেন একজন বিশ্লেষক। প্রবাসী শ্রমিকদের সুযোগ সুবিধা বাড়ানোর পরামর্শ। টাকার 3টি নোট পাল্টাবে অন্তর্বর্তী সরকার। কালো টাকা সাদার সুযোগ বন্ধ এবং উন্নয়ন বাজেটেও সংশোধন করবে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। এবং 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডের আবার তদন্ত হবে। সবার অধিকার ও ন্যায় বিচার নিশ্চিত করবে অন্তর্বর্তী সরকার বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেখছিলাম বৈশাখী সংবাদের শিরোনাম। ফিরছি আলোচনায় আজকের দুই অতিথির সঙ্গে। দুর্নীতি আমাদের রাষ্ট্র বলি, আমাদের সমাজ বলি, সব জায়গাতেই এর শেকড়টি আসলে এত গভীরে প্রথিত যে সাধারণ মানুষের মনে এই শঙ্কাটি বা এই প্রশ্নটি আছে যে আদৌ কি আসলে এর মূলোৎপাটন সম্ভব কিনা। এরকম একটি বাস্তবতা আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে বিদ্যমান। এবং এটিও অস্বীকার করার কোনো উপায় নেই যে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার কারণেও আসলে দুর্নীতির এতটা বাড়বাড়ন্ত। সেই জায়গাটিও সাধারণ মানুষ থেকে শুরু করে বিশেষজ্ঞ পর্যায়ে সবাই খুব সহজ করেই বোঝেন। আমরা কথা বলছি আজকে এই দুর্নীতি, তার গভীরতা এবং দমনের চ্যালেঞ্জ। এবং এই মুহূর্তে কথাটি বলছি কারণটি হচ্ছে, যদিও দুর্নীতি নিয়ে মাঝে মধ্যেই আমাদের আলোচনা করতে হয়, এটি আমাদের এত বেশি আবশ্যিক এবং এত বেশি নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়াচ্ছে। আজকের এই আলোচনাটার বড় কারণটি হচ্ছে যে সাধারণ মানুষের কাছে একটি প্রত্যাশার জায়গা থাকে যে অন্তর্বর্তী সরকার এই ধরনটি এমন যে বোধ করি এই সরকারের পক্ষে দুর্নীতির বিরুদ্ধে শক্ত কিছু করা সম্ভব, এরকম একটি ধারণা থাকে, সাধারণ ধারণা আছে। এবং আমরা দুর্নীতির ব্যাপারে কিছু পদক্ষেপও দেখতে পাচ্ছি এগুলো প্রতিরোধে এবং দমনের জন্য। তো সেই বিষয়টি আজকে আমাদের নির্ধারিত বিষয়ে আলোচনা শুরু করতে চাইছি। অধ্যাপক এবিএম শহীদুল ইসলাম, আপনার কাছ থেকে। ধন্যবাদ। আসলে যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করছি এটি আর সমসাময়িক না, এটি বাংলাদেশের জন্য এখন একটা চিরন্তন সমস্যা। কারণ বিষয়টি হচ্ছে যে আমরা যদি দুর্নীতিকে বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে এমন কোনো সেক্টর নেই যেখানে দুর্নীতি হচ্ছে না বা হয়নি। এখন আমরা খুব সরলীকরণভাবে বলতে পারি যে রাজনীতিবিদরা এই দুর্নীতির মূল কারণ। হয়তোবা কথাটা ঠিক, কিন্তু সমস্যা কোথায় হয়েছে জানেন? যে রাজনীতির জায়গায় যদি থাকতো, সেখানে দুর্নীতি করত, তাহলে সমস্যাটা কম হতো। কীরকম? এখন আমরা দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে রাজনীতিকরণ করে ফেলেছিলাম। কারণ একজন সরকারি কর্মকর্তা যিনি জনগণের ট্যাক্সের টাকা দিয়ে বেতন গ্রহণ করেন, একজন শিক্ষক অথবা একজন সরকারি ডাক্তার, এখন ওই জায়গাটায় কিন্তু রাজনীতিকরণ করা হয়েছে। কাজে দুর্নীতিটা শুধুমাত্র রাজনীতিবিদদের মধ্যে নেই, অর্থাৎ আমরা যারা বিভিন্ন পেশায় নিয়োজিত আছি তাদের প্রত্যেকের রন্ধ্রে রন্ধ্রে এই দুর্নীতি ঢুকে গিয়েছে।
এবং এতই জটিল অবস্থা যে গত এই কয়েক দশকে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক করা হয়েছে। আমি সবসময় একটা কথা বলতাম যে দুর্নীতি এখন যদি প্রাতিষ্ঠানিক না হতো তাহলে তো এত বড় সমস্যা আমাদের পড়তে হতো না। এটার আরেকটা বড় কারণ হচ্ছে যে সবসময় দুর্নীতি ছিল। আমি বলছি না যে কোনো সরকারের আমলে কোনো দুর্নীতি ছিল না, কিন্তু দুর্নীতির মাত্রাটা কোন লেভেলে গিয়েছে এটা একটা প্রধান কারণ, প্রথম বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে দুর্নীতি, এই দুর্নীতি গত ১.৫ যুগ ধরে এটার সবচেয়ে বড় সমস্যা হয়েছে মানুষের ইথিক্স এবং ভ্যালুসকে নষ্ট করে দেওয়া হয়েছে। আমার এখনো পরিষ্কার মনে আছে, আমার এলাকায় একজন লোক জেলা প্রশাসক অফিসে কেরানির চাকরি করতেন এবং উনি ঘুষ খেতেন। এটা লোকে জানতো, সে কারণে ওনাকে কোনো সামাজিক অনুষ্ঠানে কেউ দাওয়াত দিত না। উনি মসজিদে নামাজ পড়তে গেলে ওনার পাশে কেউ দাঁড়াতো না। এটি ছিল একটা সময়ে বাংলাদেশ। আর আজকে যিনি যত দুর্নীতি করতে পেরেছেন উনি ওই মসজিদ কমিটির চেয়ারম্যান। ওনার পাশে দাঁড়াবেন তো দূরের কথা, বাকি লোক ওনার পাশে দাঁড়াতে বাধ্য। এখন এই যে দুর্নীতির অবস্থা, এখন এটার চ্যালেঞ্জগুলো আমি কিভাবে মোকাবেলা করব? মানে আমার সাথেই মাননীয় আইন বিশেষজ্ঞ আছেন। শুধু আইন দিয়ে কিন্তু দুর্নীতি বন্ধ করা যায় না, কারণ আমার মানসিক অবস্থা যদি পরিবর্তন না হয়, আইন অবশ্যই একটি শক্তিশালী মাধ্যম যেটা দিয়ে আমি দুর্নীতি করতে না করতে শাস্তির মাধ্যমে কিছুটা প্রতিহত করতে পারি। মানে আইনের আর দুর্নীতির মধ্যে ব্যাপারটা আসলে এরকম কি আমাদের সমাজে আমরা যেটা দেখি আর কি প্রতিদিনকার বাস্তবতায়, যে দুর্নীতিটাকে এত সাধারণ ঘটনা বলে মনে করা হয় যে এটা আইনের দ্বারস্থ হওয়া না হওয়া নিয়েও অনেকে ভাবে না, মনে করে যে এটি ঘটবেই, এরকম একটি বাস্তব। সেই কথাটাই কিন্তু আমি বলেছি আপনাকে, যে আগে ওই সময়ে যা ছিল তার মানে মানুষের মানসিক পরিবর্তন হয়েছে। একটা সময়ে উইথ ডিউ রেসপেক্ট, মানে অতি সম্মানের সাথে সব পেশার সম্মান রেখে আমি বলছি, আমার এখনো মনে আছে আমার বাবা বা আমার দাদা বা আমার চাচারা কি বলতেন, যে পুলিশের কাছে মেয়ে বিয়ে দিও না, পুলিশের ছেলের সাথে মেয়ে বিয়ে দিও না, অমুক কর্মকর্তা বা অমুক অফিসারের সাথে মেয়ে বিয়ে দিও না, জানতো ওখানে দুর্নীতি হয়। তার মানে এই নর্মস এবং ভ্যালুস তাদের ভিতরে ছিল। এখন আপনি একটু দেখেন তো, যে কেউ কি একবার চিন্তা করে যে সামাজিক সম্পর্ক তৈরির আগে, মানে কত পার্সেন্ট চিন্তা করে আমি জানি না। পরের কথা, বোধহয় বাড়তি আয়কে একটা গুরুত্বই দেওয়া হয়, মানে এক্স্যাক্টলি আমি জানি না আমার কথা ঠিক কিনা, যেটাকে আমরা বলি উপরি আয়। তো আগে কিন্তু সেই বিষয়টাকে নেগেটিভলি দেখা হতো। এবং আমরা যারা বিভিন্ন পেশায় নিয়োজিত আছি, হয়তো স্বাভাবিকভাবে সরলীকরণ করে বলা যায় যে প্রত্যেকের যার যার পেশায় যদি আমরা শুদ্ধ থাকি, ভালো থাকি, তাহলে দুর্নীতি কম হবে। কথাটা সত্য, কিন্তু আসলে আমাকে কি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করলেও চারিদিকে যদি দুর্নীতি হয় তাহলে আমার পক্ষে কিন্তু মানে শুদ্ধ থাকা অনেক কঠিন হবে। এখন সেই কঠিন জীবন কতজনে মেনে নিতে রাজি আছে? আমরা যারা উইলিংলি, মানে নিজের ইচ্ছায় শিক্ষক হয়েছি এবং এই পেশাটাকে প্রথমে মনে করেছি যে আমি এই পেশায় থাকব, সুতরাং আমার যেহেতু কোনো অর্থনৈতিক লোভ নেই, আমি অনেক টাকার দৃষ্টিকোণ থেকে বড়লোক হতে চাই না, সুতরাং আমার ওই প্রতিযোগিতা আমি তাকিয়েও দেখি না। কিন্তু সমাজের অন্যান্য জায়গায় যারা বাস করছে তারা এবং তাদের সন্তানেরা, তাদের স্কুলের সহপাঠীরা বা বন্ধু বান্ধবরা, প্রত্যেকেই তো সামাজিকতা মেনটেন করতে হয়। এখন আমার বন্ধু যদি একটা দামি জিনিস ব্যবহার করে, শিশু হিসেবে আমারও তো ইচ্ছে হবে। তখন যে বাবা দিতে না পারে তার যে কষ্ট অনেক বেশি। এখন প্রশ্ন আসতে পারে যে এই দুর্নীতির এরকম অবস্থা, কি প্রক্রিয়া আমরা সমাধান করব? একটি পদ্ধতি কার্যকরী হবে না যে শুধুমাত্র আইন দিয়ে। ডেফিনেটলি আইনের প্রয়োগ নাম্বার 1। পৃথিবীর সব দেশেই কিছু না কিছু দুর্নীতি হয়। আমি 4 বছর ইউকেতে ছিলাম, সেখানে পুলিশ ছিল আমাদের সবচেয়ে বড় বন্ধু। মানে যে কোনো সমস্যায় সবার আগে যাকে বলতে পারতাম সেটা হচ্ছে পুলিশ।
নির্দ্বিধায়, মানে কখনো ফিলই করতাম না যে আমার সমস্যা হবে। এছাড়া জাপান বলেন, আমেরিকা বলেন, অস্ট্রেলিয়া বলেন, পৃথিবীর যত জায়গায় গিয়েছি, তো ওখানেও দুর্নীতি হয়। যেমন আমি যে এরিয়াতে ইউকেতে থাকতাম, সেখানে একটি ক্রিমিনালকে ধরতে আসলো, সারা এরিয়াটা কর্ডন করে ঠিকই তাকে ধরে নিয়ে চলে গেল। অর্থাৎ অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে। এখন আমরা কি করি, যে খুনির আসামিকে আমার হাতে ক্ষমতা আছে বলে আমি একজন জেনে শুনে খুনির আসামিকে আমি রিলিজ দিয়ে দিচ্ছি। এটাকে আমি পারি, বা আমার করা উচিত? আমার ক্ষমতা পারে, কিন্তু আমার বিবেক কি এটা সায় দেয় কেন? তো তখন তো ওই দুর্নীতিবাজ যে খুন করেও যদি ক্ষমা পাওয়া যায় রাজনৈতিক ছত্রছায়া থেকে, তাহলে সে তো আর ভয় পাবে না, তাই না? আর এই দুর্নীতি করতে 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 এমন এক পর্যায়ে চলে গেছে মানুষের থিঙ্কিং, যতগুলো বাজেট হয় আপনি চিন্তা করেন। আজকেই আপনাদের দুর্নীতি না হওয়াটাই অস্বাভাবিক হয়ে না, অবশ্যই। বৈশাখী টেলিভিশনে একটা খবর আপনারা শিরোনামে বলেছেন যে আপনার উন্নয়ন বাজেটে, মাননীয় অর্থ উপদেষ্টা বলেছেন যে উন্নয়ন বাজেটে নতুন করে চিন্তা ভাবনা রিভিউ করবে ওটা। আমি ইউকের খবর জানি যে মনে করেন একটি কাজের জন্য 1000 কোটি টাকা খরচ হবে। পরিষ্কার যিনি কাজটা করবেন তার সাথে বসে আপনার কত পার্সেন্ট প্রফিট, সে 10%, 100 কোটি টাকা, বাকি 90% কিন্তু আপনাকে কাজ করতে হবে। একটু এদিকে ওদিকে কিন্তু সে শাস্তি পেয়ে যাবে। তো আমরা কি করি, অত্যন্ত দুঃখজনক, আজকাল যতগুলো প্রজেক্ট হচ্ছে যে কোনো ক্ষেত্রে, রাস্তা বলেন, বিল্ডিং বলেন, এবং রিসার্চ প্রজেক্ট বলেন। আমি নিজে 2005-06-এ আরবির একটা প্রজেক্টে জড়িত ছিলাম, ওয়ার্ল্ড ব্যাংকে। খুব রিসেন্টলি আপনার এই যে চাইল্ড লেবার নিয়ে কাজ করেছি। আমি দেখেছি যে মনে করেন এই যে আরবির একটা প্রজেক্টে সে খরচ হবে প্রজেক্টটা করতে, কাজটা করতে, সে আপনার 2 কোটি টাকা। অথচ সরকারি প্রতিষ্ঠান বলছে আপনি 50 কোটি টাকার প্রপোজাল দিন। 50 কোটি টাকা, এটা 1 গুণ 2 গুণ নয়, হাজার হাজার গুণ বেশি। যে কোনো প্রজেক্ট বাংলাদেশে যদি অ্যানালাইসিস করা হয় যে রিয়েলি কত খরচ হবে এবং আদার সব মিলে, দেখবেন যে তার চেয়ে 1000 গুণ বেশি বাজেট করা হয়। তারপরে আবার ওই যে দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তা বলি বা কন্ট্রাক্টর বলি, এরা আবার কি করবে, রিপেয়ারিংয়ের কাজে ইচ্ছে করে কিছু জিনিস বাকি রাখবে। একটা বিল্ডিং বানিয়েছে, বলে যেখানে তো এই যে লিফট দেওয়া হয় না, লিফটটা করতে হবে, এখন আবার বাজেট করো। এত বড় একটা বিল্ডিং করা হয়েছে, বলে যেখানে তো গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়নি, এখন আবার গাড়ি পার্কিং করা হোক। যেমন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে 21 হল করা হইল না, বিজয় 71, কিছুদিন পরে কন্ট্রাক্টর বলছে এখানে বারান্দা লাগবে। তো ছাত্ররা বসবাস করে, তোমার কোন জায়গায় বারান্দাটা লাগবে, এটা ডিজাইনে থাকবে না। বারান্দা দেওয়ার পরে বলছে বারান্দা থেকে পড়ে যেতে পারে, এখানে রেলিং লাগবে। আবার নতুন করে বাজেট। মানে এগুলো হচ্ছে একদম সুপরিকল্পিত দুর্নীতি করার মানে মানসিকতা, এবং সেভাবেই কাজটা করা। আমাদের আলোচনা চলবে, আসবো আবারও আপনার কাছে, যাচ্ছি আমাদের আরেক আলোচক অ্যাডভোকেট জাকির হোসেন ভূঁইয়া, ওনার কাছে আলোচনার ধারাবাহিকতায়। এই মুহূর্তে প্রশ্ন আলাদা করছি না, শুধু একটু মানে কি বলা, মানে এই আলোচনার সঙ্গেই একটা ছোট করে মানে একটা প্রশ্ন ধরেন একটু জুড়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমরা যখন দুর্নীতি নিয়ে কথা বলি, আমরা যখন দুর্নীতি নিয়ে নানা দৃষ্টিভঙ্গির প্রয়োগ ঘটাই, হ্যাঁ, তখন আসলে এর কাঠামোগত জায়গাটিকে আমরা যতটা আসলে গুরুত্বের সঙ্গে দেখি বা যতটুকু মনোযোগ দেই বা এই বিষয়টাকে আমরা তুলে ধরি, হ্যাঁ, ততটা কিন্তু আসলে আমরা এর সামাজিকীকরণ হয়ে যাওয়ার ব্যাপারটিকে কিন্তু আমরা অতটা দেখি না। ফলে একজন আইনজীবী হিসেবে আপনার মনে হয় কিনা যে আইন প্রয়োগের বড় দুর্বলতার জায়গাটা সেখানেও তৈরি হয়ে গিয়ে থাকে? বাদ বাকি তো আপনি বলবেনই, আমি সেটার সঙ্গে একটু জুড়ে দিলাম। না, বিষয়টা হলো আসলে আমরা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ স্বাধীনতা উত্তর, আমরা এই দেশের জনগণ অনেক আশা আকাঙ্ক্ষা করে দেশ স্বাধীন করেছিল। মানুষ তার জীবন, তার পরিবার বিসর্জন দিয়ে দেশের একটা ভবিষ্যৎ সুন্দর দেশ গড়ার স্বপ্ন নিয়েই স্বাধীনতা অর্জন করা হয়। কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে যে সরকারগুলি ক্ষমতায় ছিলেন,
তখনকার সেই সরকারে বলেছিলেন যে সবাই পেল সোনার খনি, আমি পেলাম চোরের খনি। তার মানে হলো আসলে আমাদের প্রথম সমস্যা ছিল যেটা, যে আমাদের মানুষদের প্রথমত নৈতিকতা আমাদের চেঞ্জ করতে হবে। প্রতিটা সেক্টরে প্রতিটা মানুষের উচিত হলো তাকে নিজেকে সে গড়ে তোলা, এবং এই প্রতিটা ক্ষেত্রে আজকে আমাদের যে কম্পিটিশন চলছে, বিষয়টা আসলে এই যে একটা ধারাবাহিক যে শুরু হলো, যে দুর্নীতির যে বীজটা বপন করা হলো, এবং আপনাদের আজকে যে বক্তব্য দুর্নীতির গভীরতা এবং এটার দমনটা কিভাবে করা যায়, বিষয়টা হলো আসলে একটা কন্টিনিউয়াস প্রসেস যখন হবে, যে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথায়। এখন দেশটা আসলে এমন একটা পর্যায়ে নিয়ে আসা হলো, যে পর্যায়টা আসলে এটা খুব কঠিন একটা বিষয়। কারণটা হলো সারা পৃথিবীতে আমরা অনেক সময় আমি কথাটা বলি যে পৃথিবীতে একমাত্র অসম্ভব সম্ভবের দেশ কোথায় যদি প্রশ্ন করা হয়, ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান বা আমেরিকা, ইউরোপ, তখন বলা টিক চিহ্ন দিতে হবে বাংলাদেশ। কারণ বাংলাদেশ পৃথিবীতে সব অসম্ভব সম্ভবের দেশের নাম। বাংলাদেশ মানে এইখানে আপনি দিনকে রাত, দিনের ভোট রাতে করতে পারবেন, আপনি দিনকে রাত করতে পারবেন, আপনি যদি ক্ষমতাবান হন আপনি সব করতে পারবেন। না হলে মানে ছোটোভাবে যদি আমরা দেখি, একজন প্রধানমন্ত্রী ছিল, সে যদি তার এই যে দুর্নীতিটার বীজটা আপনি উৎপাদন কিভাবে করবেন, সে যদি বলে যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, তার মানে সে কত লক্ষ কোটি টাকার মালিক। আমি যদি জানি আমি আমার অফিসে আমার স্টাফ, আমার জুনিয়র কাজ করে, 8-10 জন কাজ করে আমার চেম্বারে, এবং আমি যদি জানি যে আমার চেম্বারে একটা ছেলে একজন ক্লায়েন্টের কাছ থেকে সে চিট করছে বা কোনো এনি হাউসে তাকে ইলিগালি মোটিভেট করছে টাকা নেওয়ার জন্য, আমি যদি জানতে পারি আমি তো তার অ্যাকশান নিব। এবং আমি যদি সেই কাজটা অসৎভাবে করি, আমি তো চিন্তা করব আমার তাহলে প্রবলেম হয়ে যাবে। তো এই যে একটা বিষয়গুলি, এখানে আমাদের প্রতিটা মানুষের মধ্যে এই একটা সেন্সিটিভিটি নিয়ে আসতে হবে, একটা সচেতনতা নিয়ে আসতে হবে, যে আমরা এই কাজগুলি ইতিহাস থেকে দেখতে পাই যে এইভাবে একটা অন্যায় যখন চলে আসে তখন কিন্তু সেখান থেকে পরিত্রাণ পাওয়া অনেক কঠিন কাজ। আজকে আমরা যখন দেখতে পাই যে এই যে এইসব দুর্নীতির জন্য হাজার হাজার মামলা হচ্ছে, এখন দেখা যাচ্ছে আপনি যেই ব্যক্তিটা আমি দেখতে পাচ্ছি আমার চোখের সামনে, যে সিম্পল ধরেন এই যে চেয়ারম্যান, মেম্বার, বিভিন্ন ধরনের এমপি সাহেব যারা ছিলেন, একজন চেয়ারম্যান যদি সে তার বাজেট আসে 1 কোটি টাকা, এখানে এটা টপ লেভেল যিনি ক্ষমতায় থাকবেন তিনি জানেন যে এইখানে 1 লক্ষ টাকা বা 1 কোটি টাকা বাজেট আসলো, চেয়ারম্যানের ভাগে যাবে সেটা, যদি 1 কোটি টাকার বাজেট পায় সে তার হাতে পাবে 20 লক্ষ টাকা। এই যে টাকাটা ভাগ হয়ে আসতেছে সবাই জানে। এখন আমরা যদি আমাদের নৈতিকতা যদি দেখি চেঞ্জ না করি, যে আমরা যদি সৎ না হই, আমাদের প্রতিটা মানুষের মধ্যে এই সততা নিয়ে আসতে হবে যে হ্যাঁ আমি এখানে সমস্যাটা হলো এক জায়গায়, যে আমাদের মধ্যে এখন একটা কম্পিটিশান, যে কে কার আগে বড় হইতে পারবে। এই যে একটা বাজে একটা অভ্যাস তৈরি হচ্ছে মানুষের মধ্যে, এই যে অনৈতিকভাবে সরকার আসে, সরকার যে একটা অন্যায় অবিচার চলে আসছে, এখন আপনি ক্ষমতায় আছেন, আপনি নিজে ভাবতেছেন আমি তো সব কিছু। এই যে আমার একক আমিত্ব, এই আমিত্বর মধ্য দিয়েই যখন এই অন্যায়গুলি হচ্ছে তখন পাবলিক চিন্তা করতেছে আপনি করতেছেন, আপনি যখন করবেন আমি যদি করতে চাই আপনি আমাকে না করতে পারবেন না, এইভাবে কিন্তু চলে আসছে। তো আমাদের মেইন কাজ হবে এখন এই যে অন্যায়গুলি আসছে এটার মূল উৎপাদন করতে হলে আইডেন্টিফাই করতে হবে। প্রতিটা সেক্টর একসাথে আপনি করতে পারবেন না, আপনাকে এক বড় বড় যে জায়গাগুলি আছে, কারণ বাংলাদেশের বিগত হাসিনা ফ্যাসিস্ট সরকার যে অন্যায়গুলি করেছিল, যেইভাবে লুটপাট, খুন, রাহাজানি, যেভাবে মানে এই টাকা যত টাকা লুটপাট এবং দুর্নীতি করা হয়েছে, এই টাকা থাকলে বাংলাদেশ বিশ্বের দরবারে 1 নম্বর অবস্থানে থাকতে, এবং আমেরিকা, লন্ডন, কানাডা থেকে লোকজন এসে এখানে যে আমাকে 1 কাঠা জায়গা দেন, আমি আপনার দেশে থাকতে চাই। কারণ পৃথিবীতে একমাত্র দেশ বাংলাদেশ, এখানে এই পরিবেশটা কেউ কোথাও পাওয়া যাবে না। আমি 2010 সনে ইলেকশন অবজারভার গেলাম লন্ডনে, সেখানে কিন্তু এই যে একটা শীত লাগে, আমার ফ্রিনেস নাই, আমার যে একটা স্বাধীনতা, আমার দেশ আমার সব কিছু থাকার পরেও আমি এখানে থাকতে পারছি না, একমাত্র আমার নৈতিকতা, আমার সততা, আমার মধ্যে আমিত্ব, আমার টাকা প্রয়োজন। আমি দেখছি আমার এক ফ্রেন্ড, তার একটা গাড়ি আছে প্রাডো, আমার তার চেয়ে বড় দরকার, তার একটা ফ্ল্যাট আছে, আমার 5টা দরকার। এই যে একটা কম্পিটিশান, আমরা যদি নীতিকতার মধ্যে যাই, আমরা যদি যারা মুসলিম হিসাবে বা যে ধর্মেরই আছে, যদি সে মনে করে যে না আমার তো লাইফটা তো ভাই একটা লিমিট টাইম, আমি পৃথিবীতে আসলাম জাস্ট একটা বট গাছের নিচে আমি দাঁড়ালাম, রোদ, প্রচণ্ড রকমের রোদ, এখানে আমি একটু রেস্ট নিলাম, জাস্ট আমি আবার হাঁটা ধরলাম, আমার এই পৃথিবী কিন্তু ওই সময়টুকু।
সমুদ্র থেকে যদি আমি এক ফোঁটা পানি নেই, পুরো সমুদ্রটাই হলো আমার ভিন্ন জগৎ, এক ফোঁটা পানি আমার লাইফ। তো আমি কেন এই দুর্নীতিটা করব? এই সচেতনতা আমাদের প্রতিটা জনগণের মধ্যে আনতে হবে। প্রতিটা মসজিদ, মাদ্রাসায়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে এ শুরু থেকে ফ্রম দ্য ভেরি বিগিনিং, এটি প্রথম একটা ছাত্র যখন ক্লাস 1-এ পড়বে তখন থেকে তাকে এই ট্রেনিং দিতে হবে যে তোমার এই দুর্নীতি করলে এটা ধর্মীয়ভাবে আমাদের ইসলাম ধর্মের বিধান মোতাবেক এটি তো জঘন্য অপরাধ। আমাদের কোরআন, আমাদের হাদিস, এই বিষয়গুলি ফ্রম দ্য ভেরি বিগিনিং একজন ছাত্রকে তাকে নিয়ে আসতে হবে যে তুমি এটা করতে পারবা না, তাহলে আমার এই যে প্রিভিয়াস যে নতুন জেনারেশন আসবে তাদের মধ্যে এটা একটা কাজ করবে, এবং যারা বর্তমানে করছে এদেরকে আইনের আওতায়, আমরা যারা আইনের আওতায় আনবে সেইটা সচেতন করতে হবে। আপনি দেখেন আমাদের এই যে প্রিভিয়াস যারা জাস্টিস ছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন নিরীহ নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে, সাবেক পিপি, আমি তখন প্রেজেন্ট, আমি ম্যাডামের মামলা, আমি নিজে জামিনদার, জনাব তারেক রহমান সাহেব, তিনি তার লাইফ লিভ করেছিলেন 500 টাকা দামের, উনি শার্ট প্যান্ট পরে উনি লাইফ লিভ করেছিলেন। একজন সাধারণ মানুষ হিসাবে ব্যক্তিগতভাবে তাকে আমি জানতাম। তো সেই মানুষটার বিরুদ্ধে এই একটা মিথ্যা মামলা করে দিল। জজ সাহেব যখন দেখলেন যে এইখানের মধ্যে কিছুই পাওয়া গেল না, উনি তাকে খালাস দিলেন। এই খালাস দেওয়ার কারণে ওই জজ সাহেব, একজন বীর মুক্তিযোদ্ধা, তাকে দেশ ত্যাগ করতে বাধ্য হলো। এই যে একটা দুর্নীতি, এটা তো দুর্নীতির একটা পর্যায়। তো এই বিষয়গুলিকে এখন এই সরকার, আমি মনে করি সরকার যদি দমন করে, প্রতিটা সেক্টর ধরে এবং প্রতিটা সেক্টর ধরে ধরে জাস্টিফাই করে যে কার টাকা কোথায় আছে, কীভাবে গেল, এরই করলে বাংলাদেশ এই আগামী 1 বছরের মধ্যে সোনার দেশে পরিণত হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমাদের আলোচনা চলবে, একটু বিরতির সময় হয়ে গেছে, তারপর ফিরছি আমরা আপনাদের কাছে। প্রিয় দর্শক, ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ারে সময় হয়েছে একটা বিরতির। ফিরবো অল্প সময়ের ভেতর, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। ফিরছি আবারও আলোচনায়। অধ্যাপক এবিএম শহীদুল ইসলাম, বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে কথা হচ্ছিল অ্যাডভোকেট জাকির হোসেন ভূঁইয়ার সঙ্গে, আপনি বোধ করে একটা কিছু বলতে চাইছিলেন, কিন্তু বিরতিতে যেতে হয়েছিল। বলতে চেয়েছিলাম যে উনি ঠিকই বলেছেন, নৈতিকতার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হচ্ছে, এই নৈতিকতার বীজ বপনটা কোত্থেকে শুরু হবে? পরিবার থেকে শুরু হতে হবে। বাবা হিসেবে যদি আমি অসৎ হয়ে যাই, আমি কি করে আমার সন্তানকে সৎ আশা করি? প্রত্যেকটা মানুষ বুঝতে পারে, সে যত ছোটই হোক, একজন বাবা কি চাকরি করেন, কত টাকা বেতন পান, এটিকে তার সন্তান জানে না বা বুঝতে পারে না। আমি যদি একজন মিটার রিডার হই, অথবা আমি যদি একজন ড্রাইভার হই, ইভেন আমি যদি একজন অধ্যাপক হই, আমার বেতন কত, আমার মাসিক ইনকাম কত হতে পারে সর্বোচ্চ, আর আমি যদি তখন কোটি টাকা দিয়ে গাড়ি কিনি, তা আমার সন্তানের মাথায় কি একবারও ঢুকবে না যে আব্বু এই টাকাটা কোত্থেকে পেলেন? তার মানে আমি পরিবার আজকে নষ্ট হচ্ছে কেন? ছেলে মেয়েদের আমি একদম দোষ দিই না, দোষ আমাদের। আমরা যারা নিজেরা অসৎ হয়ে গিয়েছি আর আশা করছি আমার ছেলেটা সৎ হোক, এটা হবে না। কারণ পরিবারের কর্মকাণ্ড থেকে সে বুঝতে পারছে যে এই টাকাগুলো অসৎ উপায়ে ইনকাম হয়। প্রথমত পরিবার থেকে শুরু করতে হবে। দ্বিতীয়ত শিক্ষা প্রতিষ্ঠান, যত ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের আছে, স্কুল, কলেজ, মাদ্রাসা, যেটাই বলি। এর তৃতীয় হচ্ছে কমিউনিটি। একটা সময় আমাদের কমিউনিটির সাথে কত চমৎকার সম্পর্ক ছিল। আমরা প্রতিনিয়ত কমিউনিটির সাথে বিভিন্ন প্রোগ্রাম করতাম, মেলা হতো, বাৎসরিক নাটক হতো, গানের অনুষ্ঠান হতো, হাডুডু খেলা হতো, ফুটবল খেলা হতো। সেইখানে সামাজিকতার মধ্যে দিয়ে আমরা কিন্তু অনেক কিছু শিখেছি, যে বড়দের সালাম করতে হবে, কারো মুখের উপর কথা বলা যাবে না। হ্যাঁ, তো এই যে ভদ্রতা, শালীনতা, সৌজন্যতা বোধ, এটা তৈরি করতে হবে। কোনোভাবেই একক প্রক্রিয়ার মাধ্যমে এই দুর্নীতি বন্ধ করা যাবে না। প্রথম কাজটা হবে পরিবার থেকে আমাকে শুরু করতে হবে, আর তারও সবার আগে আইন হতে হবে একদম আনবায়াসড।
অপরাধী আইন তো বোধ করি শাস্তি পেতে যথেষ্টই হবে। আছে, প্রয়োগটা আসলে খুব প্রয়োগ, ঝামেলাটা আইনের তৈরি করে প্রয়োগের আমাদের। কথাই আমি মেন করছি, আইনের প্রয়োগের কথাই মেন করছি। কারণ উনি একটা অত্যন্ত চমৎকার কথা বলেছেন যে স্বাধীনতার পর থেকেই আমরা যে দুর্নীতির মধ্যে দিয়ে জীবনযাপন করছি, আপনারা সবাই জানেন, কম্বল চুরি থেকে শুরু করে ব্যাংক ডাকাতি থেকে শুরু করে, এবং লবণের দাম 180 টাকা, 180 টাকা কেজি। আমার বাড়িতে আমার আপন বড় ভাই, সে ইমিডিয়েট বড় আর কি, 180 টাকা কেজি লবণ বিক্রি করেছে। কে জানি বুদ্ধি দিয়েছিল, 2.5 মণ লবণ কিনে নিয়ে এসেছিল। আমাদের বাড়িতে লাইন ধরে লবণ কেনা হতো, লবণ, তেল। আর এই দুর্নীতির পরিপ্রেক্ষিতে 74 সালে যে দুর্ভিক্ষ তৈরি হয়েছিল এদেশে, আমার পরিষ্কার মনে আছে। রাস্তা দিয়ে হেঁটে যেতাম, ডান পাশে লোক মরে আছে, কুকুরে খাচ্ছে, শকুনে খাচ্ছে, কেউ তাকিয়েও দেখছে না, কারণ যে লোকটা হেঁটে যাচ্ছে সেও কিছুক্ষণ পরে মারা যেতে পারে। তো স্বাধীনতার পর থেকে যে দুর্নীতির বীজ বপন শুরু হয়েছে, সেই বীজ বপন আরও বেশি মানে বট গাছের মতো তৈরি হয়েছে। সেটা হচ্ছে এক সময়ে সামরিক সরকার, অর্থাৎ হুসাইন মোহাম্মদ এরশাদ যখন ক্ষমতায় ছিলেন, তখন উনি যে কাজগুলো করেছেন আর কি, আমি যথেষ্ট মানে বড়, তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তখনই। I've been teaching in the Dhaka University last 38 years and 45 years I'm in the Dhaka University. আমরা কি দেখেছি? উনি নিজে ঘুষ খেতেন, নিজের চরিত্র খারাপ ছিল ওনার, এবং উনি প্রত্যেকটা জায়গায় এরকম খারাপ লোকগুলাকে প্রতিষ্ঠিত করেছেন। একটা ইনস্টিটিউটে যদি একজন খারাপ লোক চিফ হয়ে যায়, বাকি লোকগুলো, অর্থাৎ আমার মগজ যদি নষ্ট হয়ে যায়, মাথা যদি কাজ না করে, তাহলে আমার হাত, পা, চোখ, কান কাজ করবে? আর গত 15 বছরে কি হয়েছে? আপনি দুর্নীতির সাথে টাকা চুরি করা তো দুর্নীতি নয়। একটি বারও কি আপনি সুষ্ঠু ভোট হয়েছে? একটি বারও কি কোথায়ও কোনো জায়গায় যোগ্য লোকরা চাকরি পেয়েছে? আপনি প্রতিটা ক্ষেত্রে ডিএনএ টেস্ট করে চাকরি দেওয়া হতো। আজকে বৈষম্য বিরোধী ছাত্ররা যে আন্দোলন করেছে, আন্দোলনের পিছনে কারণ আছে তো। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট হওয়ার পরে যদি একটা ছেলে ইন্টারভিউ দেওয়ার পরে চাকরি না হয়, তাহলে তার মনে তো প্রশ্ন জাগবেই যে আমি কি লেখাপড়াটা ঠিকমতো করিনি। আসলে ওই জায়গাটাও দুর্নীতি হয়েছে। অর্থাৎ একদম বেস্ট ছেলেটাকেও কিভাবে বাদ দেওয়া যায়, এরকম প্রক্রিয়া অনেক এক্সাম্পল আছে আমাদের কাছে। মিছিলও পর্যন্ত হয়েছে। আপনারা জানেন যে আপনার 96-এ যখন বিসিএস পরীক্ষায় একবার প্রথম যে হয়েছিল তাকে চাকরি দেওয়া হয়নি, তাকে ভাইভাতে ফেল করে দিয়েছে, রিটেনে যে ফার্স্ট হয়েছে। পরে মিছিল হলো, এই হইলো, সেই হলো। হ্যাঁ, তখন একজন ক্ষমতায় মানে ওখানকার চেয়ারম্যান ছিলেন। কোশ্চেন হচ্ছে যে আমাদেরকে সবাইকে বর্তমানে সচেতন হতে হবে, এবং সবাইকে এই দেশকে যদি আমরা সত্যিকারভাবে ভালোবাসি, উনি যেটা বলেছেন যে 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে, এত লক্ষ কোটি মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই দেশকে পেয়েছি, এই স্বাধীনতা পেয়েছি, তাহলে সত্যিকারভাবে এই দেশ যদি সোনার বাংলা করতে চাই, তাহলে সবচেয়ে বড় যে কাজটা করতে হবে সেটা হলো দুর্নীতি বন্ধ করা। এবং আমাদের প্রত্যেকের কাজ হবে আমার দায়িত্বটা যেন আমি ঠিক মতো পালন করি। খুব বেশি সময় লাগবে না, উনি 1 বছর বলেছেন, আমি এত দ্রুত বলতে চাই না, হয়তো সেটা সম্ভব নয়, কিন্তু সত্যিকারভাবেই যদি 5 বছর আমরা প্রতিজ্ঞা করি বাংলাদেশের মানুষ, আমি এটা 30 বছর যাবৎ বলছি, আজকে প্রথম বলছি না, যে 5 বছর আমাকে যে দায়িত্বটা দেওয়া হবে আমি ঠিকমতো পালন করব, আমাকে যে কাজটা করতে বলা হবে সেখানে যা খরচ হয়েছে, আমার যা প্রফিট নেওয়ার কথা বিজনেসম্যান হিসেবে সেটুকু নিব। ইউকেতে একটি রাস্তা করলে পরে 50 বছর টিকে, আর আমার দেশে 6 মাস টিকে, তাহলে পার্থক্যটা কোথায়? আমাদের দেশের ইঞ্জিনিয়াররা ওই দেশেই কাজ করছে, যথেষ্ট বুদ্ধিমান, যথেষ্ট জ্ঞানী, শুধু দুর্নীতি তাদেরকে সঠিক কাজটা করতে দিচ্ছে। ধন্যবাদ। আমরা অ্যাডভোকেট জাকির হোসেন ভূঁইয়া আপনার কাছেও ফিরবো, একটা বিরতির সময় হয়ে গেছে, তারপর ফিরছে আবার আপনার কাছে। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে সময় হয়ে গেছে আরও একটা বিরতি, ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ।
বিরতি সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। অ্যাডভোকেট জাকির হোসেন ভূঁইয়া, ফিরছি এবার আপনার কাছে। আমরা আলোচনার তৃতীয় অর্থাৎ শেষ ধাপে চলে এসেছি। একটু শুনতে চাইব, যদি আপনার কোনো পরামর্শ থাকে সেটা শুনতে চাইব, এবং একটু আপনার কাছ থেকে বুঝতে চাইব যে সরকারের কি কি ধরনের পদক্ষেপ এই দুর্নীতিগুলোকে আসলে মূলোৎপাটন বলাটা একটু কঠিন হয়ে যাবে, অন্তত মানে কিছুটা হলেও প্রশমিত করবে, হ্যাঁ নিয়ন্ত্রণ করা যায়, সেরকম একটি বিষয় শুনবো আপনার কাছে। বিষয়টা আসলে ধরেন আমরা 1972 সনের স্বাধীনতার পর থেকে আজকে 2024 সন, দেশের বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে আমরা আজকে 52 বছর কম বেশি পার করতেছি। এখন এই 52 বছরের মধ্যে আপনি দেখবেন যে 3.5 বছরের শাসনামলটা যখন যে শিশু যখন জন্মগ্রহণ করেছিল তার বয়স আজকে 52 বছর। আমি আপনি হয়তো দেখি নাই সেই সময়ে সেই ইতিহাসটুকু। যারা দেখেছিল তারাই শুধু অনুধাবন করতে পারে এবং তারা বুঝতে পারে যে কি দিনটা গেল। প্রতিটা মানে সেই 3.5 বছরের ইতিহাস বাংলাদেশে যদি নাকি পরিষ্কারভাবে ইতিহাস তৈরি করা হয়, রচনা করা হয়, তাহলে এই যে যারা 16টা বছর দেশটাকে লুটপাট করে সর্বোচ্চ শেষ পর্যায়ে নিয়ে গেল, এই 16 বছরে 2001 সনে বাংলাদেশ সর্বপ্রথম দুর্নীতির চ্যাম্পিয়ন হয়, এবং সেটা এই আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে। অর্থাৎ হলো পরিসংখ্যান বলে যখন কোনো দুর্নীতি বা যখন কোনো বিষয়ের পরিসংখ্যান করা হয়, হিসাব করা হয়, তখন প্রিভিয়াস বছরের হিসাবটা কিন্তু সামনের বছর আসে। আমাদের যেমন এই বছরে আমরা যে বাজেটটা রেডি করবো সেটা আগামী বছর আমরা প্রকাশ করব। ইন্টারন্যাশনালি যখন স্ট্যাট হয়, পরিসংখ্যান যখন আসে, তখন সেটা এই যে সরকার শেখ হাসিনার সরকার যখন ছিল তার সেই দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে বিএনপি যখন ক্ষমতায় আসলো তারা এটাকে মোটামুটিভাবে নিম্ন পর্যায়ে নিয়ে আসছে। কিন্তু এই যে 16টা বছর একটা দেশে যদি ক্ষমতার ভারসাম্য যদি ঠিক না থাকে, যদি সেখানের মধ্যে স্বৈরাচার সরকার ছিল, এরশাদ সরকার ছিল 7-8-9 বছর দেশের মধ্যে, যদি ভারসাম্যহীন থাকলে এবং যখন এরা সুযোগটা পায়, এবং আজকে আমাদের যেই পর্যায়টা গেল 16 বছরের যেভাবে দেশটাকে ধ্বংস করা হয়েছিল, এখন সেই ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করতে হলে অবশ্যই যারা আছেন তার পাশাপাশি আমাদের প্রতিটা মানুষকে আমরা যদি মনে করি যে আমরা হারাম ধরবো না, আমরা যদি মনে করি যে এই জিনিসটা আমি যে অন্যায়ভাবে করতেছি আমাকে এটা হিসাব দিতে হবে, আমরা যদি মনে প্রাণে নিজেদেরকে যদি শুধরাতে পারি যে আমার পরিবারের সদস্যকে বললাম, আমি আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মসজিদ, মাদ্রাসা, ইমাম সাহেব সেখানে বয়ান দিবেন যে দুর্নীতির বিষয়গুলি কি। আমাদের কোরআন হাদিস যার যে ধর্ম অনুসরণ করেন, কোনো ধর্মেই কিন্তু বলে না যে আপনি ঘুষ খান, আপনি অনৈতিক কাজ করেন, আপনি অন্যায় করেন। আপনি সমাজের প্রতিটা মানুষ, আমার ধর্ম, প্রতিটা ধর্মই বলছে যে তোমাকে দিয়ে তোমার মুখ, তোমার হেফাজত, আমি আমার মুখ, আমার শরীর দিয়ে, আমার হাত দিয়ে যেন অন্যজন যেন ক্ষতির সম্মুখীন না হয়। আমাদেরকে ছোট যারা আছে প্রতিটা মানুষকে বিষয়গুলি বুঝাতে হবে। ইসলামের ধর্মের বিধান মোতাবেক যে ধর্মের মতো পালন করেন, প্রতিটা ধর্মীয়ভাবে বলতে হবে যে আমি, আপনি, আমরা কেউই যে বিষয়গুলি আমরা নিয়ে অন্যায়টা করব, এর জন্য আমাকে জবাবদিহি করতে হবে। আমার এরপরে শেষটুকু আছে, কিন্তু আমি যে এই যে করলাম, আমাকে এখন প্রতিটা যে কম্পিটিশান ছেলে মেয়েদের বা সংসারে, এই যে আমার চাই, আমিত্ব এবং আমার চাই, এই মাইন্ড চেঞ্জ করতে হবে, প্রতিটা মানুষকে সচেতন হতে হবে, এবং এইটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে এটা বিদ্যমান করতে হবে। এখন প্রিভিয়াস গভর্নমেন্ট খুনি হাসিনা সরকার করে গেছে ডিম ভাজি কীভাবে করবে স্কুলে। আমার স্কুলের সন্তানদেরকে তারা সংবিধান জানবে, তাদেরকে ফ্রম দ্য ভেরি বিগিনিং দেশ কোথায় তারা কিভাবে কথা বলবে নব শিখাইতে হবে, তাদেরকে আদব কায়দাগুলি পর্যায়ক্রমে জানাতে হবে। তাহলে আমার পরবর্তী জেনারেশনটা এই জিনিসগুলি থেকে পরিত্রাণ পাবে। আমরা যারা আছি আমরা আমাদেরকে শুধরাতে হবে। আমি আমার জায়গা থেকে, আপনি আপনার জায়গা থেকে যদি আমরা মনে করি যে না আমি এই অন্যায়টা করব না, আমার মুখ থেকে, আমার হাত থেকে আরেকজন ব্যক্তি, অবশ্যই এইটা আমার দায়িত্ব, আমাকে জবাবদিহি করতে হবে, আমাকে মরতে হবে। এই পৃথিবী আমার জন্য ক্ষণস্থায়ী, আমি এখানে থাকবো না, কিন্তু আমি যে কোনো সময়ে আমার নিঃশ্বাস চলে যেতে পারে। আমাকে জিনিসগুলি ভাবতে হবে যে আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছিল আমি কারোর জন্য কিছু করার জন্য, কারো ক্ষতি করার অধিকার আল্লাহ আমাকে দেয় নাই। আমি যদি পারি আমি উপকার করবো। জি, আমাকে এইভাবে চিন্তা করতে হবে। না, ওইটা ঠিক আছে, এটা তো একটা বেসিক ফান্ডামেন্টাল জিনিস, এটা আমরা সবাই খুব ভালো করেই জানি। কিন্তু প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায়। সেটা হলো যে এই যে আমি প্রথমে কিন্তু একটা কথা বলেছিলাম যে আমাদের ইথিক্স এবং ভ্যালুস নষ্ট করে দিয়ে গেছেন এই সরকার।
জি, স্বাভাবিক দৃষ্টিতে যাই দেখি না কেন, মানুষের যদি বিবেক নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সবচেয়ে বড় ক্ষতি হয়। কিন্তু মানে উইথ ডিউ রেসপেক্ট টু হিম আমি বলছি না, আমরা যে দেখেন একটুখানি বাংলাদেশে এখন আগে তো মামলা হয়েছে, এই যে ধরেন শেখ হাসিনার বিরুদ্ধে কি মামলা হয়নি, মামলা হয় নাই, প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সেই মামলা এক কলমে আমার কাছে জাজমেন্ট আছে, কপি। পিপি সাহেব গেলেন, দুর্নীতি আমি করলাম, এক ধারায় যে আপনার মামলা আমি 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 আপনি আপনার জায়গাটাই আসছি, ওই জায়গাটাই আমি আসছিলাম আর কি। তো যে দেখেন, আমরা সবাই জানি এখনো কি বাংলাদেশে ওয়াজ মাহফিল কম হয়? সারা বছর কিন্তু গ্রামে গঞ্জে প্রতিনিয়ত হচ্ছে, কিন্তু কেন কাজে লাগছে না? আমি শুদ্ধ হব কি করে? আমার চারপাশে যদি আমাকে শুদ্ধ কাজ করতে না দেয় তাহলে আমার জন্য কিন্তু ডিফিকাল্ট হবে, আমি পারবো না। কিন্তু কিভাবে পারবো না? মনে করতেন আমি করব না, আমার চাকরি থেকে বরখাস্ত করে দিবে, আমি কি করব তখন? তার মানে হচ্ছে যে আমি একদিকে উনি যেটা বলেছেন সব ঠিক আছে, যে আমাকে তো সঠিক এবং সত্য পথ চলার মানসিকতা তৈরি করতে হবে, কিন্তু পাশাপাশি আমি যাতে সঠিক সত্য পথ চলতে পারি সেই কারণে যে আপনার পারিপার্শ্বিক অবস্থা, এটা কে তৈরি করে দিবে? সমাজের অন্য অন্য অর্গান যদি ঠিকমতো কাজ না করে, একজন ব্যক্তি তো সমাজের বাইরে জীবনযাপন করবে না। আমি তো সমাজের বাইরে জীবনযাপন করব না, তাই না? আমি যদি আইনের আশ্রয় চাই, যদি আমি না পাই, তাহলে কিভাবে আমি সৎ থাকতে পারবো? আমাকে জোর করে চাকরি থেকে বরখাস্ত করা হলো, বলা হলো তুমি এই কাজটা করলে চাকরি থাকবে, নাহলে থাকবে না। এখন আমি আইনের আশ্রয় নিলাম, কিন্তু আমি আইনের সহযোগিতা পেলাম না, তখন আমার অবস্থানটা কি হবে? তার মানে হচ্ছে যে সততা প্রতিষ্ঠিত করতে হলে, দুর্নীতি দূর করতে হলে আমাদের প্রত্যেকটা জায়গায় এক নাম্বার, আমি খুব পয়েন্ট আকারে কথাটা বলছি, নাম্বার 1 যেটা প্রথম দরকার আর কি, সেটা হচ্ছে অনেকেই অন্যভাবে মনে করতে পারে, রাজনীতিবিদদের প্রথমে শুদ্ধ হতে হবে। কারণ বাংলাদেশের সব কিছু রাজনৈতিকভাবে এখন হয়ে থাকে, নির্ধারিত হয়, সব কিছু রাজনৈতিকভাবে নির্ধারিত হয়। চাকরি, আপনার এই যে ইভেন স্কুল কলেজে ভর্তি, অনেক কিছু, আমি বলছি না 100% হচ্ছে, বাট মেজরিটি। আরে 15 বছর হয়েছে আর কি, 15 বছর তো অনেক বেশি হয়েছে, এর আগেও যে কোনোদিন হয় নাই সেটা আমি বলবো না। কারণ ওই যে স্বাধীনতার পর থেকে কম্বল চুরি থেকে শুরু হয়েছিল, এবং এরপরে যত সরকার এসেছে সবসময়ই দুর্নীতি হয়েছে। কোনো সরকার বলতে পারবে না যে আমি দুর্নীতি করিনি, ওই সময়েও দুর্নীতি হয়েছে। দুর্নীতির মাত্রা দিন দিন বেড়ে চলছে, সেই বাড়াটা আমরা কোনোভাবে বন্ধ করতে পারিনি। আজ থেকে 40 বছর আগে আমি একটা বই পড়েছিলাম, ডক্টর পঞ্চানন ঘোষাল নাম আর কি, অপরাধ তত্ত্ব। অপরাধ কিভাবে হয়, কেন সংগঠিত হয়, আমরা নিজেরাও জানি। একটা বস্তির ছেলে বেশি অপরাধ করে, তার কারণটা কি? কারণ তার সামাজিক জীবনযাপন অনেক কঠিন, সেই জন্য অপরাধের পথটা সে বেছে নেয়। তার মানে ওর জীবনের মান উন্নয়ন যদি না করতে পারি, তাহলে আমি তার অপরাধ বন্ধ করতে পারবো না। সুতরাং আমাকে রাজনীতিবিদদের আগে প্রথমে চিন্তা করতে হবে যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা হয়েছে, যদি মানে আল্লাহর রহমতে আমরা যে উদ্দেশ্য নিয়ে আন্দোলন করেছি এইটু যদি ঠিক রাখতে পারি, তাহলে ভবিষ্যতে দুর্নীতিবাজ রাজনীতিবিদদের আর এই দেশে জায়গা হবে না। কারণ এভাবেই প্রতিবাদ হবে, এটা আমি বিশ্বাস করি নিজে। কাজে রাজনীতিবিদদের শুদ্ধ হতে হবে, যে কারণে আমি যেটা আমার ভালো লেগেছে আর কি, আমরা একদম শেষ দিকে এসে গেছি, আমি খুব সংক্ষেপে শেষ করব। এই যে আপনার জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু একটা কথা বলেছে, যে আপনি ক্ষমতা দেখিয়ে, ভয় দেখিয়ে জনগণের মন জয় করতে পারবেন না, জনগণের হয়ে জনগণের ভালোবাসা দিয়ে মন জয় করুন। এই বিষয়টা যদি সত্যি সত্যি রাজনীতিবিদরা বিশ্বাস করেন, তাহলে আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এর বাইরে আমাদের প্রত্যেকটা ইনস্টিটিউটে দুর্নীতির কোন রুট থেকে হচ্ছে সেটা খুঁজে বের করতে হবে, এবং আইনের শাস্তির সর্বোচ্চ বিধান শেষ জায়গায় দাঁড়িয়ে সর্বোচ্চ বিধান অ্যাডভোকেট জাকির হোসেন ভূঁইয়ার জন্য আমরা 1 মিনিট একটু সময় রাখতে পারছি। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনি যথার্থই বলেছেন যে আর কখনো পথ হারাবে না বাংলাদেশকে তার সে ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে, এবং দীর্ঘ
সংগ্রামের মধ্য দিয়ে যে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল, সেই স্বাধীনতা অর্জনের বাংলাদেশকে অবশ্যই ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে এবং সম্পূর্ণভাবে দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গঠন করা হবে। আগামী ভবিষ্যৎ তার প্রতিফলন ঘটাবে ইনশাআল্লাহ, এবং সেটাই আমরা দেখব। আমি শুধু 30 সেকেন্ড বলি, সময়ের স্বল্পতার কারণে আমি বিশ্বাস করি যে বর্তমান প্রধান উপদেষ্টা, আমি ওনার সাথে 20 বছর ধরে কাজ করেছি, আমি বিশ্বাস করি উনি মনে প্রাণে দেশকে ভালোবাসেন এবং ওনার নেতৃত্বে এই সংস্কার সাধনগুলো যদি ঠিকঠাক মতো হয়, এবং আমি বিশ্বাস করি সেটা হবে, এবং আমরা সবাই যেন ওনাকে সহযোগিতা করি। আর আপনাদের মিডিয়া এই দুর্নীতি বন্ধ করার জন্য প্রচারটাও অনেক দরকার, মিডিয়াদের একটা বিশাল রোল প্লে করতে হবে। আজকের মতন বিদায় নিচ্ছি, আশাবাদ রইল আপনাদের মতন করেই আমাদের প্রত্যেকেরই চাওয়া থাকবে নিশ্চয়ই যে একটি দুর্নীতিমুক্ত সমাজের বিষয়ে কোনো সন্দেহ নেই। আজকের মতন বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আজকের মতন কাল আবারও দেখা হবে, কথা হবে অন্য কোনো বিষয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।